ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে পিন্টু স্যার। তো স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির জন্য হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে মাত্র। তো এই কয়েকদিনের মাধ্যমে আমাদের কি করতে হবে, বেশি বেশি করে প্রশ্ন মুখস্থ করতে হবে এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবো তত কিন্তু আমাদের পারফেক্টনেস আসবে। তো এই প্র্যাকটিসগুলি আমাদের সেট রূপে করতে হবে। বিভিন্ন যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আমাদের এই সেটগুলি তৈরি করা হয়েছে। তো এই সেটগুলির মধ্যে সমস্ত সিলেবাসকে কভার করা হয়েছে এবং প্রত্যেকটা যে সিলেবাস, সেই সিলেবাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেছে বেছে রাখা হয়েছে। তো এগুলি আমাদের বিভিন্ন কাজে লাগবে। এগুলি থেকে হুবহু প্রশ্ন আসতে পারে। তো পরীক্ষা ঘুরে যাওয়ার আগে কিন্তু একটু বারে বারে দেখে নেবে এবং খুব তাড়াতাড়ি বেশি বেশি প্র্যাকটিস সেট করবে। তবে যত প্র্যাকটিস করবে তত কিন্তু আমাদের মনে থাকবে। তো আমাদের প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো যত প্র্যাকটিস করবো তত কিন্তু পারফেক্টনেস আসবে। তো আমাদের প্রথম প্রশ্ন আজকে প্র্যাকটিস সেটের। তো প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, ভূত্বকের সবচেয়ে ওপরের স্তরের নাম কি? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, অ্যাটমসফিয়ার। তো প্রশ্নগুলি একই, কিন্তু যে অপশানগুলি সেগুলি কিন্তু চেঞ্জ করা হবে। এই অপশানগুলি আমাদেরকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। তো এটা উত্তর কি হবে? শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। ভূত্বকের সবচেয়ে উপরের অংশ হচ্ছে শিলামণ্ডল। তো শিলামণ্ডল কত থেকে কত কিমি, এটাও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে। তো শিলামণ্ডল কত থেকে কত কিমি? শিলামণ্ডল হচ্ছে ভূত্বকের অংশ এবং গুরুমণ্ডলের ওপর অংশ মিলিয়ে, ঊর্ধ্বগুরুমণ্ডল এবং আমাদের যে ভূত্বক, এই দুটি মিলিয়েই কিন্তু আমাদের শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। তো উত্তর এখানে হবে উপরের স্তর হচ্ছে এখানে ভূত্বক যেহেতু নেই সেহেতু এখানে উত্তর হবে শিলামণ্ডল। উত্তর হচ্ছে শিলামণ্ডল। তো পরবর্তী প্রশ্ন, আগ্নেয় শিলার একটি উদাহরণ কোনটি? আগ্নেয় শিলার একটি উদাহরণ কোনটি? কোনটি একটি আগ্নেয় শিলা? চুনাপাথর, মার্বেল, গ্রানাইট, স্লেট। তো আগ্নেয় শিলা কোনটি কোনটি? ব্যাসাল্ট এবং গ্রানাইট, এগুলি কিন্তু আমাদের কি আগ্নেয় শিলা। তো এখানে উত্তর আছে গ্রানাইট। তো গ্রানাইট হলেও গ্রানাইট দেবো, এবং যদি ব্যাসাল্ট থাকে তো ব্যাসাল্ট দেবো, এবং গ্রানাইট ব্যাসাল্ট যদি দুটো থাকে কিন্তু সেখানে দুটোই উত্তর হবে। তো উত্তর হবে এখানে গ্রানাইট। পরবর্তী, গ্রানাইট কি? আমাদের যে মহাদেশীয় ভূত্বক, এই মহাদেশীয় ভূত্বক আমাদের এই গ্রানাইট দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট কোনটি, বা কোনটি দুটি প্লেট টেকটোনিক যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে সৃষ্টি হয়? চ্যুতি, ভঙ্গিল পর্বত, সমভূমি, মালভূমি। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যেমন আন্দ্রিজ ভঙ্গিল পর্বত, আমাদের রকি মাউন্টেন, আমাদের হিমালয়, নবিল ভঙ্গিল পর্বত, এগুলি দুটি প্লেট টেকটোনিক্স এর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। উত্তর এখানে ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন, রিক্টার স্কেল, এই ভূমিকম্প থেকে রিক্টার স্কেল বিভিন্ন গুরুত্বপূর্ণ। তো রিক্টার স্কেল পরিমাপ কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ভূমিকম্পের গভীরতা, তীব্রতা, কেন্দ্র, উৎপত্তি। রিক্টার স্কেল তীব্রতা, সবসময় মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা মাপতে রিক্টার স্কেল ব্যবহার করা হয়। উত্তর তীব্রতা। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে কি একটি অ্যালগরিদম যা ভূমিকম্পের তীব্রতা মাপে, এই রিক্টার স্কেলের মাধ্যমে তীব্রতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার কিসের জন্য বিখ্যাত? রিং অফ ফায়ার এটি কিসের জন্য বিখ্যাত? সমুদ্রের গভীর সমুদ্র খাতের জন্য, আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের জন্য, প্রবালপ্রাচীরের জন্য, সামুদ্রিক স্রোতের জন্য। তো রিং অফ ফায়ার এই রিং অফ ফায়ার কিসের জন্য বিখ্যাত? আগ্নেয়গিরি। পৃথিবীর প্রায় 80% আগ্নেয়গিরি এবং ভূমিকম্প এই রিং অফ ফায়ারে প্রশান্ত মহাসাগরের চারিধারে এটি হয়ে থাকে। তো উত্তর হচ্ছে আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের জন্য এটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার মেকানিক্যাল ওয়েদারিং এর একটি প্রধান কারণ কি? জলীয় দ্রবণ, শিলার উদ্ভিদের শিকড়ের প্রবেশ, তাপমাত্রার পরিবর্তন, শিলায় রাসায়নিক পরিবর্তন। যান্ত্রিক আবহবিকার হচ্ছে শিলার তাপমাত্রা, ইনসুলেশন, তাপমাত্রার ফলে এই পরিবর্তন হবে। যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক পরিবর্তন হবে, কোনো রাসায়নিক কোনো মৌল পরিবর্তন হবে না। তো উত্তর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভি আকৃতির উপত্যকা বা ভি শেপ ভ্যালি কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়? বায়ু, হিমবাহ, নদী, সমুদ্র তরঙ্গ। তো এটি নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় ভি আকৃতির উপত্যকা, যেটিকে বলা হয় গিরিখাত। ভি আকৃতির উপত্যকা গিরিখাত, আয় আকৃতি হলে সেটিকে ক্যানিয়ন বলা হবে। তো ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত। পরবর্তী প্রশ্ন,
হিমবাহ দ্বারা গঠিত একটি ভূমিরূপের উদাহরণ দাও। বালিয়াড়ি, সার্ক, সিঙ্কহোল, গিরিখাত। উত্তর হচ্ছে সার্ক। সার্ক, করি এগুলি হিমবাহের যে উদাহরণ, হিমবাহের ভূমিরূপের উদাহরণ। সার্ক, করি, তারপরে গ্রাবরেখা, এস্কার এগুলি হিমবাহের ভূমিরূপের উদাহরণ। আর বালিয়াড়ি এটি বায়ুর, সিঙ্কহোল এটা হচ্ছে কাস্ট অঞ্চলের, আর গিরিখাত এটি আমাদের নদীর, এটা জানি আমরা। পরবর্তী প্রশ্ন, কাস্ট ভূমিরূপ, কাস্ট টোপোগ্রাফি কি ধরনের শিলা দ্বারা গঠিত হয়? এটি বারবার কিন্তু আসছে যে কাস্ট টোপোগ্রাফি কি ধরনের শিলা দ্বারা গঠিত হয়? ব্যাসাল্ট, গ্রানাইট, চুনাপাথর, বেলে পাথর। তো উত্তর হবে লাইমস্টোন বা চুনাপাথর। পরবর্তী প্রশ্ন, এটি কার্বনেশন প্রক্রিয়া এখানে সবচেয়ে বেশি হয়। তো পরবর্তী প্রশ্ন, এখানে কাস্ট ভূমিরূপ থেকে অনুমোদিত কাস্ট ভূমিরূপ কি? ডোলাইন, কারেন্ট, ল্যাপিস এগুলি কাস্ট ভূমিরূপ। উলাভা, উইন্ডো, উইন্ডো দিতে পারে, উইন্ডো উইন্ডো এগুলি জানালা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, একটি নদীর পুনর্জীবন লাভ বা রিইউভেনেশন কিভাবে ঘটে? নদীর গতিপথে বাধা দিলে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে, ভূমির উত্থান হলে, নদী উপনদী যুক্ত হলে। তো পুনর্জীবন লাভ কি কি হবে? ভূমির উত্থান, ভূপৃষ্ঠের উচ্চতা যখন বৃদ্ধি হবে, ভূমির উত্থান হবে, তখন কিন্তু এখানে দুটি কিন্তু এখানে দিয়েছে, তো ভূপৃষ্ঠের উচ্চতা তখন বৃদ্ধি হবে। তো উত্তর হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখানে দিয়েছে, কিন্তু ভূপৃষ্ঠের উচ্চতা হবে উত্থান হলে। উত্তর খ, উত্থান হলে। তো ভূমির উত্থান হলে এখানে নদীর পুনর্জীবন লাভ হবে। তো উত্তর হবে গো। কিন্তু সমুদ্রপৃষ্ঠে ভূপৃষ্ঠ দিত, এখানে দুটো কনফিউশন থাকতো। তো এখানে হচ্ছে ভূমির উত্থান বা ভূপৃষ্ঠের উত্থান। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? এখানে একটু কনফিউশন আছে কিন্তু। পৃথিবীর দীর্ঘতম যে পর্বত শ্রেণী, মধ্য আটলান্টিক সরেশিলা, হিমালয় পর্বতমালা, আন্দ্রিজ পর্বতমালা, রকি পর্বতমালা। তো এখানে আমরা সবাই জানি কি, আমাদের যে পৃথিবীর দীর্ঘতম যে পর্বত শ্রেণী সেটি হচ্ছে আন্দ্রিজ পর্বতমালা। আন্দ্রিজ পর্বতমালা এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তো এখানে যেহেতু মধ্য আটলান্টিক সরেশিরা দিয়েছে, এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মধ্য আটলান্টিক সরেশিরা। এটি যে আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর দুটোতেই এস আকৃতির হিসাবে এটি ছড়িয়ে রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম। তো মধ্য আটলান্টিক সরেশিরা যেহেতু দিয়েছে, সেহেতু এই মধ্য আটলান্টিক সরেশিরা পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। উত্তর কো, মধ্য আটলান্টিক সরেশিরা। এটি স্থলজ পর্বতশ্রেণী, জলজ পর্বতশ্রেণী, মাটি বলছি যে সমুদ্রের ভিতরে এটি অবস্থান করছে। তো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী এই মধ্য আটলান্টিক সরেশিরা বা রিজ, মিড আটলান্টিক রিজ। যে সমুদ্রের নিচে থাকলে তাকে রিজ বলা হয়। তো পরবর্তী প্রশ্ন, কোন মহাসাগরের উষ্ণ স্রোতকে গালফ স্ট্রিম বলা হয়? গালফ স্রোত বা গালফ স্ট্রিম বলা হয়। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর। তো উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের যে মেক্সিকো, গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে একদম আমাদের যে ইউরোপীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই গালফ স্ট্রিম, এটি একটি বিখ্যাত সমুদ্র স্রোত। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে। পরবর্তী প্রশ্ন, মহীসোপান কন্টিনেন্টাল শেলফ কি? মহীসোপান কি? সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশে একটি ভূমিরূপ বা সমভূমি, মহাদেশের একটি ঢালু অংশ যা সমুদ্রের নিচে থাকে, একটি সামুদ্রিক পর্বত, এটি সামুদ্রিক খাত। তো মহীসোপান হচ্ছে মহাদেশের একটি ঢালু অংশ, মহাদেশেরই অংশ যা সমুদ্রের নিচে থাকে। তো মহীসোপানের গভীরতা কত? এটিও আসতে পারে। মহীসোপানের গভীরতা কত? 0 থেকে 200 মিটার পর্যন্ত এর গভীরতা। 0 থেকে 200 মিটার পর্যন্ত এই মহীসোপান অঞ্চলের গভীরতা। এর পরবর্তী হবে মহী ঢাল। তো পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের লবণতা বা স্যালাইনিটি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশে যেখানে বাষ্পীভবন সবচেয়ে বেশি হয়, নদীর মোহনায়। তো যেহেতু তাপমাত্রা বাড়লে ঘনত্ব বাড়ে, লবণতা বাড়ে, তো যেখানে বাষ্পীভবন বেশি হবে, মধ্য অক্ষাংশীয় অঞ্চল যেখানে বাষ্পীভবন বেশি হবে সেখানে লবণতা বেশি হবে। তো মধ্য অক্ষাংশীয় অঞ্চলের যে সমুদ্র, সেখানে যে লোহিত সাগর, মৃত সাগর, সেগুলিতে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 100%। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের কোন অংশে সর্বাধিক জীব সম্পদ পাওয়া যায়? গভীর সমুদ্রের তলদেশে, মহীসোপানে, মহীঢালে, গভীর সমুদ্র খাতে। সর্বাধিক জৈব সম্পদ পাওয়া যায় কোথায়? মহীসোপান অঞ্চলে। উত্তর খ, মহীসোপান অঞ্চলে।
পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? ওজোন লেয়ার অবস্থিত কোন স্তরে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার, শান্ত মণ্ডলে ওজোন স্তর রয়েছে। ওজোন লেয়ার এই শান্ত মণ্ডলে রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের বায়ু মৌসুমী বায়ু নামে পরিচিত? মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু? স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু। তো এই মৌসুমী বায়ু হচ্ছে সাময়িক বায়ু, ঋতুভিত্তিক বায়ু। উত্তর গো, সাময়িক বায়ু। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের চাপ বলয় বা প্রেসার বেল্ট দেখা যায়? উচ্চচাপ, নিম্নচাপ, মেরু উচ্চচাপ, উপক্রান্তীয় উচ্চচাপ। নিরক্ষীয় অঞ্চলে সবসময় নিম্নচাপ দেখা যায়। উত্তর খ, নিম্নচাপ। পরবর্তী প্রশ্ন, অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলতে কি বোঝায়? হর্স ল্যাটিটিউড বলতে কি বোঝায়? তো এই হর্স ল্যাটিটিউড কোথা থেকে কোথায় হয়? 30 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশকে কি বলা হয়? হর্স ল্যাটিটিউড বলা হয় বা অশ্ব অক্ষাংশ বলা হয়। তো এটি উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়, মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। তো এই হর্স ল্যাটিটিউড হচ্ছে সবসময় উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ হওয়ায় এখান থেকে বায়ু নিম্নচাপের দিকে সরে যায়, বায়ু উষ্ণ হয়ে আর্দ্রতা নিয়ে যেয়ে নিম্নচাপের দিকে নিয়ে যায়, ফলে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। সাহারা মরুভূমির উৎপত্তিতে এই অশ্ব অক্ষাংশ, এই অক্ষাংশ হর্স ল্যাটিটিউডের বিরাট বড় একটি ভূমিকা রয়েছে। এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়, সেই জন্য এখানে মরুভূমি সৃষ্টি হয়। সমস্ত মরুভূমি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির জন্য কোন শর্তটি আবশ্যক? কোন শর্তটি আবশ্যক? উচ্চচাপ বায়ু উচ্চচাপ থাকবে, শীতল সমুদ্র অঞ্চল থাকবে, সমুদ্রের জলের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে, দুর্বল কোরিওলিস বল হতে হবে। তো সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্র জলের তাপমাত্রা 27 ডিগ্রির বেশি হতে হবে, তবে এখানে ঘূর্ণিঝড় সাইক্লোন তৈরি হবে। উত্তর গো। পরবর্তী প্রশ্ন, এই ঘূর্ণিঝড় কেন তৈরি হয়? সমুদ্র এবং যে স্থলভাগ এর তাপমাত্রার পার্থক্যের জন্য এখানে তৈরি হয় সাইক্লোন। পরবর্তী প্রশ্ন, মাটির কোন স্তরে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে বা হিউমাস? এই হিউমাস বা জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে কোন স্তরে? এ স্তর, বি স্তর, সি স্তর, আর স্তর। এ বা ও, এখানে ও বলা হয় শুদ্ধে। তো ও বা এখানে এ আছে, তখন সেহেতু আমরা এ দেবো। তো এ স্তরকে হিউমাস স্তর বা জৈব পদার্থ স্তর বলা হয়। রাসায়নিক স্তর বলা হয় স্তর বি কে। পরবর্তী প্রশ্ন, অরণ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় কি কি? অরণ্য সংরক্ষণের উপায় কি কি? ব্যাপক বৃক্ষছেদন, পশুচারণ, সামাজিক বনায়ন, শিল্প স্থাপন। অরণ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সামাজিক বনায়ন, সামাজিক বনসৃজন। উত্তর গো, সামাজিক বনসৃজন বা সামাজিক বনায়ন। পরবর্তী প্রশ্ন, মরুভূমি উদ্ভিদদের একটি অভিযোজনমূলক বৈশিষ্ট্য কি? এই মরুভূমির উদ্ভিদগুলো কিভাবে অভিযোজন করে? পাতা বড় হয়, জলের মধ্যে বেঁচে থাকে এগুলি, পুরু এবং মোমের মতো আবৃত পাতা থাকে, অগভীর মূল থাকে। তো কিন্তু একটি হচ্ছে গভীর মূল থাকে। তো মরু উদ্ভিদের অভিযোজনমূলক বৈশিষ্ট্য, পাতার মধ্যে মোমের একটি পুরু আস্তরণ থাকে যাতে বাষ্পীভবন কম হয়। তো বাষ্পীভবন কম হলে পানি খরচ কম হবে, তাই এখানে এই পাতার মধ্যে মোমের একটি আবৃত থাকে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক সয়েল প্রধানত কোন ধরনের শিলায় গঠিত হয়? কোন ধরনের শিলায় এই ব্ল্যাক সয়েল গঠিত হয়? গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর, বেলে পাথর। তো উত্তর হচ্ছে ব্যাসাল্ট। ব্যাসাল্ট জাতীয় শিলায় এই কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, মাটির ক্ষয় বা সয়েল ইরোশন রোধের একটি পদ্ধতি কি? মাটি ক্ষয়ের রোধের একটি পদ্ধতি ঢালু জমিতে চাষ, ব্যাপক বৃক্ষছেদন, ধাপ চাষ বা টেরাস ফার্মিং, সার ব্যবহার বৃদ্ধি। তো হচ্ছে ধাপ চাষ বা টেরাস ফার্মিং, কন্ট্রোল ফার্মিং। ধাপে ধাপে চাষ করলে মাটির ক্ষয় কম হয়। উত্তর হচ্ছে গো। পরবর্তী প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রে ইকোসিস্টেমে প্রাথমিক খাদক বা প্রাইমারি প্রডিউসার কারা? প্রাথমিক উৎপাদক কারা? মাংসাশী প্রাণী, তৃণভোজী প্রাণী, সবুজ উদ্ভিদ, বিয়োজক। তো প্রাথমিক উৎপাদক খাদ্য তৈরি করে উৎপাদন করেছে সবুজ উদ্ভিদ। সূর্য থেকে সবুজ উদ্ভিদ ডাইরেক্ট খাদ্য তৈরি করে, বাকি সবাই খাদ্য তৈরি করতে পারে না। তো সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক বা প্রাইমারি প্রডিউসার। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে ফুড চেন এর শক্তি প্রবাহ দিক কোনটি? উভয়মুখী, একমুখী, চক্রাকার,
সংজ্ঞায়িতকার না অসংজ্ঞায়িত? তো উত্তর হচ্ছে একমুখী। শক্তির প্রবাহ সবসময় একমুখী হয়। উত্তর খ। বায়ু দূষণ বা এয়ার পলিউশন রোধের একটি কার্যকারী উপায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধি, গণপরিবহন ব্যবহার, বনাঞ্চল ধ্বংস। বায়ু দূষণ বা এয়ার পলিউশন এর রোধের একটি কার্যকরী উপায় হচ্ছে গণপরিবহন, বাস, ট্রাক ইত্যাদিতে ব্যবহার করা হতো। একটো যে যানের মাধ্যমে অনেকগুলি যাতায়াত করে মানুষ যাতায়াত করতে পারে, ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কিন্তু কমে। তো এখানে তো এয়ার পলিউশন একটু কমায়। তো ওখানে অপশন অনুযায়ী এই গ হবে উত্তর, গণপরিবহন ব্যবহার। পরবর্তী প্রশ্ন, মানব ও পরিবেশ এর ভারসাম্যহীনতার একটি প্রধান কারণ কি? মানব পরিবেশ যে সম্পর্ক সে ভারসাম্যহীন হয়ে যায়, তাই এই ভারসাম্যহীনতার একটি কারণ কি? প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, শিল্পায়ন হ্রাস, নগরায়নের অভাব। উত্তর হচ্ছে প্রযুক্তিগত উন্নতি। এর ফলে কিন্তু মানব পরিবেশ সম্পর্কটি ভারসাম্যহীন হয়ে পড়ছে। উত্তর খ, প্রযুক্তিগত উন্নতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জৈব রাসায়নিক চক্র বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কি বোঝায়? জীব ও পরিবেশের মধ্যে পদার্থ ও পুষ্টির আদান প্রদান, শুধুমাত্র পরিবেশ রাসায়নিক পরিবর্তন, শুধুমাত্র জীবের মধ্যে জৈব পদার্থের স্থানান্তর, ভূত্বকের অভ্যন্তরে রাসায়নিক প্রক্রিয়া। আমি কিন্তু সবসময় বলি যে শুধুমাত্র, কেবলমাত্র, এগুলি কিন্তু নঙাত্মক শব্দ। এগুলি অপশনের যে এলিমিনেট করার একটি পদ্ধতি হচ্ছে শুধুমাত্র, কেবল এগুলি থাকলে এগুলি সহজে মানে করা যায়, বাদ দেওয়া যায়। এখানে উত্তর হবে জৈব ভূরাসায়নিক চক্র বলতে বোঝায় জীব ও পরিবেশের মধ্যে পদার্থ এবং পুষ্টির আদান প্রদান। এটা হচ্ছে জীব ভূরাসায়নিক চক্র। পরবর্তী প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে লুম্বারিং বলা হয়? কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে? কৃষিকাজ, পশুপালন, বনাঞ্চল থেকে কাঠ কাটা, মাছ ধরা। তো লুম্বারিং এর অর্থই হচ্ছে বনাঞ্চল বা কাঠ কাটা, বনাঞ্চলে কাঠ কাটার ইংরেজি হচ্ছে লুম্বারিং মানে কাঠ কাটা। পরবর্তী প্রশ্ন, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? কৃষি উৎপাদন, মাছ উৎপাদন, পশুপালন, দুধ উৎপাদন। নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদন, সামুদ্রিক যে জলজ প্রাণী, সে জলজ প্রাণীর উৎপাদন, মাছ উৎপাদন, চিংড়ি, বিশেষ করে চিংড়ি। তো এই সম্পর্কিত হচ্ছে নীল বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে খাদ্য ফসল, আর শ্বেত বিপ্লব হচ্ছে আমাদের দুধ উৎপাদন, অপারেশন ফ্লাড। পরবর্তী প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? ভারতের প্রধান খাদ্যশস্য গম, ধান, ভুট্টা, বাজরা। ভারতের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, রাইস। উত্তর খ। পরবর্তী প্রশ্ন, একটি শিল্পকে সূর্যাস্তের শিল্প বা সানসেট ইন্ডাস্ট্রি বলা হয় কেন? এটি শুধুমাত্র রাতে কাজ করে সেই জন্য, এর উৎপাদন বৃদ্ধি পায় সেই জন্য, দ্রুত বৃদ্ধি পায় সেই জন্য, এটি পুরানো হয়ে গেছে এবং গুরুত্ব কমে গেছে সেই জন্য, একটি সৌরশক্তির ওপর নির্ভর তাই। তো সূর্যাস্তের শিল্প বা সানসেট ইন্ডাস্ট্রি বলা হয় এই শিল্পটি পুরানো হয়ে গেছে এবং গুরুত্ব কমে গেছে। যেমন আমাদের পাট শিল্প, হুগলি শিল্পাঞ্চলের পাট শিল্প, এর গুরুত্ব কমে গেছে সেই জন্য একে সূর্যাস্ত বা সানসেট ইন্ডাস্ট্রি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ? অপরিহার্য সম্পদ, পুনর্নবীকরণ শক্তি, প্রচলিত শক্তি, জৈব শক্তি। তো উত্তর হচ্ছে গো, প্রচলিত শক্তি। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলি হচ্ছে প্রচলিত শক্তি এবং অপুনর্নবীকরণ যোগ্য শক্তি। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা পিরামিড বা পপুলেশন পিরামিড কি নির্দেশ করে? জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার মোট সংখ্যা, বয়স ও লিঙ্গ অনুসারে জনসংখ্যার গঠন, জনসংখ্যার ঘনত্ব। তো পপুলেশন পিরামিড কেমন হয়ে থাকে? বয়স এবং লিঙ্গ এর অনুপাতে জনসংখ্যার গঠন। উত্তর গো। তো কেমন হয়ে থাকে আমাদের পিরামিড হয়ে থাকে সাধারণত কীরকম? দুই রকম হয়ে থাকে, দুই ভাগে ভাগ করা যায়। তো একটা থাকে বয়স, 5 থেকে 10 বছর, 20 বছর, 25 বছর থাকে, এবং এখানে নারী এবং এখানে পুরুষ থাকে। তো আমাদের বয়স থাকে এবং লিঙ্গও থাকে, এটা হচ্ছে আমাদের পিরামিড।
তাদের বয়স এবং লিঙ্গ অনুসারে জনসংখ্যার গঠন এই পপুলেশন পিরামিডের মাধ্যমে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের পেশা তৃতীয় ক্ষেত্রে বা টারসিয়ারি সেক্টরের অন্তর্ভুক্ত? তৃতীয় ক্ষেত্রের অন্তর্ভুক্ত কৃষিকাজ, উৎপাদন, শিল্প উৎপাদন, পরিষেবা, মাছ ধরা। কৃষিকাজ, মাছ ধরা এগুলো হচ্ছে প্রাথমিক যে পেশা, প্রাথমিক ক্ষেত্র। শিল্প উৎপাদন এগুলি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, সেকেন্ডারি। পরিষেবা বা তথ্য পরিষেবা, এই পরিষেবা হচ্ছে তৃতীয় ক্ষেত্রের একটি কাজ। থার্ড সেক্টর বা টারসিয়ারি সেক্টরের একটি অন্তর্ভুক্ত কাজ হচ্ছে পরিষেবা। উত্তর সার্ভিস বা পরিষেবা। উত্তর গো। পরবর্তী প্রশ্ন, একটি উন্নত দেশের একটি প্রধান বৈশিষ্ট্য কি? উন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য কি? উচ্চ জন্মহার, নিম্ন মানব উন্নয়ন সূচক, উচ্চ সাক্ষরতার হার, কৃষি ভিত্তিক অর্থনীতি। তো উত্তর হচ্ছে উচ্চ সাক্ষরতার হার। উন্নত দেশে উচ্চ সাক্ষরতার হার সবচেয়ে বেশি হবে। তো উত্তর হচ্ছে গো, উচ্চ সাক্ষরতার হার উন্নত দেশে একটি বৈশিষ্ট্য। জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেনসিটি বলতে কি বোঝায়? পপুলেশন ডেনসিটি বলতে কি বোঝায়? প্রতি বর্গ কিলোমিটার ব্যবসায়ী বা বসবাসকারী মানুষের সংখ্যা, মোট জনসংখ্যা, মোট জমির পরিমাণ, জনসংখ্যার বৃদ্ধির হার। প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যাকে বলা হয় পপুলেশন ডেনসিটি। উত্তর কো। পরবর্তী প্রশ্ন, অভিবাসন বা মাইগ্রেশন বলতে কি বোঝায়? এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ, একটি নির্দিষ্ট স্থানে বসবাস, একটি স্থান থেকে অন্য স্থানে মানুষের স্থায়ী স্থানান্তর, প্রতিদিন যাতায়াত। মাইগ্রেশন বা অভিবাসন বলতে বোঝায় একটি স্থান থেকে মানুষ অন্য স্থানে স্থায়ীভাবে স্থায়ীভাবে চলে যাওয়া, এটা হচ্ছে অভিবাসন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদীতে এরকম প্রশ্ন থাকে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র। তো উত্তর চোখ মুজে কিন্তু আমাদের কি হবে? গঙ্গা। এখানে যদি ভারতের মধ্যে বলা হয়, যদি ভারতের অন্তর্দেশীয় এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী, সেখানে হবে গোদাবরী। কারণ গঙ্গার যে দৈর্ঘ্য ভারতের মধ্যে, তো ভারতের মধ্যে হচ্ছে গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে কত? 1460 কিলোমিটার। 1460 কিলোমিটার। আর গোদাবরী হচ্ছে 1465 কিলোমিটার। তো উত্তর এখানে গোদাবরী হবে। যদি অন্তর্দেশীয় ভারতের মধ্যে বলা হয়, তাহলে মধ্যে যদি থাকে তাহলে গোদাবরী হবে, যদি না থাকে ভারতের দীর্ঘতম নদী কোনটি বলা হয়, তো গঙ্গা বলা, উত্তর হবে গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়? রাজস্থান, মেঘালয়, গুজরাট, মহারাষ্ট্র। উত্তর হচ্ছে মেঘালয়। মেঘালয়ের মৌসিনরাম এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো মেঘালয়ের দুটির স্থান চেরাপুঞ্জি এবং মৌসিনরাম কাছাকাছি অবস্থিত, প্রায় 60-70 কিলোমিটার দূর হবে। তো এই দুটি স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো যেটি উত্তর থাকবে সেটি কিন্তু দেবে। যদি মেঘালয়ের চেরাপুঞ্জি থাকে তো চেরাপুঞ্জি দেবে, মেঘালয়ের মৌসিনরাম থাকে তো মৌসিনরাম দেবে। চেরাপুঞ্জি আর মৌসিনরাম যদি একসঙ্গে থাকে তো মৌসিনরাম উত্তর হবে, চোখ বুঝে মৌসিনরাম উত্তর হবে, চেরাপুঞ্জি হবে না। উত্তর হবে এখানে মেঘালয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক সোয়েল প্রধানত পাওয়া যায়? ব্ল্যাক সোয়েল কোথায় পাওয়া যায়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। তো ব্ল্যাক সোয়েল কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় মহারাষ্ট্র, গুজরাট এগুলিতে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি পাওয়া যায়। এটি তুলা চাষের খুব উপযুক্ত। সেজন্য মুম্বাই শহরকে কি বলা হয়? কটনোপলিস বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভাকনা নাঙ্গাল বহুমুখী প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? ভাকনা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু মহানদী, নর্মদা, তাপ্তি। তো এটি হচ্ছে শতদ্রু নদী। শতদ্রু নদীতে ভাকনা নাঙ্গাল বাঁধ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ ইস্পাত শিল্প বা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এর প্রধান কেন্দ্র কোনটি? মুম্বাই, দুর্গাপুর, দিল্লি, চেন্নাই। তো ভারতের লৌহ ইস্পাত শিল্প আয়রন স্টিল ইন্ডাস্ট্রি প্রধান কেন্দ্র হচ্ছে দুর্গাপুর। উত্তর বি, খো, দুর্গাপুর। এই দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের ধানের গোলা রাইস ব্লো নামে পরিচিত কোন রাজ্যটি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। তো ভারতের ধানের গোলা বা রাইস ব্লো বলা হয় অন্ধ্রপ্রদেশকে। উত্তর গো, অন্ধ্রপ্রদেশকে বলা হয় ধানের গোলা, ভারতের ধানের গোলা বা রাইস ব্লো। পরবর্তী প্রশ্ন, ধানের ভান্ডার বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন বন্দরকে পূর্ব উপকূলের প্রবেশদ্বার বলা হয়? পূর্ব উপকূলের প্রবেশদ্বার। তো
তো ভারতের বিভিন্ন যে উপকূল, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল, পশ্চিম উপকূলে রয়েছে মুম্বাই, গোয়া, এগুলি হচ্ছে পশ্চিম কেরালা, এগুলি হচ্ছে পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে রয়েছে কি আমাদের যে বিশাখাপত্তনম, চেন্নাই, এগুলো হচ্ছে পূর্ব উপকূল। তো পূর্ব উপকূলের প্রবেশদ্বার কোন কাকে বলা হয়? মুম্বাই, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম। পূর্ব অঞ্চল উপকূলের প্রবেশদ্বার বলা হয় বিশাখাপত্তনমকে। উত্তর খ বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন, আর পশ্চিম উপকূলে হচ্ছে মুম্বাই এবং ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। ভারতের কোন রাজ্যে পেট্রোলিয়াম সম্পদ সর্বাধিক পাওয়া যায়? পেট্রোলিয়াম সম্পদ সর্বাধিক পাওয়া যায় কোন রাজ্যে? গুজরাট, আসাম, মহারাষ্ট্র, রাজস্থান। তো সবচেয়ে বেশি পাওয়া যায় মহারাষ্ট্রে। উত্তর গো মহারাষ্ট্র। এখানে একটু কনফিউশন আছে, মহারাষ্ট্র বা গুজরাট হতে পারে। তো উত্তর এখানে গুজরাট বা মহারাষ্ট্র এখানে হতে পারে। তো এখানে গুজরাট, আসাম, মহারাষ্ট্র, রাজস্থান। তো এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন রাজ্যে সর্বাধিক পাওয়া যায়? রাজস্থান হবে। উত্তর ঘ রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কেটু বা গোল্ডেন স্ট্রিট, নন্দা দেবী। তো এখন কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উত্তর খ কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা ভারতের সবচেয়ে বেশি সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহর সিলিকন ভ্যালি নামে পরিচিত? মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। তো উত্তর হচ্ছে গো বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। পরবর্তী প্রশ্ন, আইটি শিল্পের উন্নতির জন্য এদিকে সিলিকন ভ্যালি বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি এই বেঙ্গালুরুকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানচিত্র স্কেল। এই মানচিত্রের স্কেল কিসের অনুপাত? কাগজের আকার ও বাস্তব দূরত্বে, মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্ব, উচ্চতা ও দূরত্ব, জনসংখ্যা ও এলাকা। মানচিত্রের দূরত্ব এবং বাস্তবের দূরত্ব এর অনুপাত হচ্ছে স্কেল। যেমন মানচিত্রে 1 সেমি ইস্টু বাস্তব দূরত্বে 50,000 সেমি। এটা হচ্ছে আমাদের যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরিতে এই স্কেলটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মানচিত্র টোপোগ্রাফিক্যাল ম্যাপ এ পরিচিত? টোপোগ্রাফিক্যাল ম্যাপ নামে পরিচিত কোন ধরনের মানচিত্র? রাজনৈতিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, জনসংখ্যা মানচিত্র। টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটি কিন্তু কি আছে? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। উত্তর হচ্ছে গো। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল লাইন। এই কন্ট্রোল লাইন কিসের প্রতিনিধিত্ব করে? একই বৃষ্টিপাতযুক্ত স্থান, একই উচ্চতা যুক্ত স্থান, একই তাপমাত্রা যুক্ত স্থান, একই জনসংখ্যার ঘনত্বযুক্ত স্থান। তো কন্ট্রোল লাইন হচ্ছে উচ্চতা নির্দেশ করে, একই উচ্চতা যুক্ত স্থানকে একসঙ্গে যে লাইন যে যোগ করে তাকে কন্ট্রোল লাইন বলা হয়। এটি উচ্চতা রিপ্রেজেন্টেটিভ করে উচ্চতা। পরবর্তী প্রশ্ন, একটি বার গ্রাফ কি ধরনের তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়? বার গ্রাফ পরিমাণগত তথ্য, স্থানিক তথ্য, কাল্পনুক্রমিক তথ্য, নির্দেশ বা দিক নির্দেশ তথ্য। সেটি হচ্ছে পরিমাণগত তথ্য। বার গ্রাফে পরিমাণগত তথ্য উপস্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, একটি পাই চার্ট কিসের জন্য উপযুক্ত? পাই চার্ট এটি গোলাকার হয় পাই চার্ট। তো পাই চার্ট কিসের জন্য উপযুক্ত? সময়ের সাথে ডেটা পরিবর্তনের দেখানোর জন্য, বিভিন্ন শ্রেণীর মধ্যে আপেক্ষিক অনুপাত দেখানোর জন্য, দুটি ভেরিয়েবল এর মধ্যে সম্পর্ক দেখার জন্য, ভৌগোলিক এলাকার বিন্যাস দেখার জন্য। তো একটি আপেক্ষিক অনুপাত বিভিন্ন অনুপাতে ভাগ করা হয়। তো বিভিন্ন শ্রেণীর মধ্যে আপেক্ষিক অনুপাত দেখানোর জন্য এই পাই চার্ট ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মানচিত্র অভিক্ষেপে বা ম্যাপ প্রজেকশন কি? একটি ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ এটি কি? মানচিত্রের ওপর কল্পিত রেখা, গোলাকার পৃথিবীকে সমতল ভূপৃষ্ঠে উপস্থাপন করা, মানচিত্রের ত্রুটি, মানচিত্রের স্কেল নির্ধারণ প্রক্রিয়া। তো গোলাকার পৃথিবীকে সমতল ভূপৃষ্ঠে বা সমতল পৃষ্ঠে সমতল করার যে প্রক্রিয়া, সমতল করে দেখানোর প্রক্রিয়া, এটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। যেমন অ্যাজিমুথাল প্রজেকশন। এই অ্যাজিমুথাল প্রজেকশন কী করা হয়? পোলার অঞ্চলে বিভিন্ন ভালোভাবে দেখতে অ্যাজিমুথাল প্রজেকশন ব্যবহার করা হয়। আর সিলিন্ড্রিক্যাল প্রজেকশন ব্যবহার করা হয় আমাদের নিরক্ষরেখা অঞ্চলকে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য। 7 নম্বর প্রশ্ন, একটি মানচিত্রে লিভিং স্পেস বা লিভিং স্পেস বলতে কি বোঝায়?
একটি স্থানের প্রাকৃতিক সম্পদ, মানুষের বসবাসের জন্য ব্যবহৃত স্থান, একটি দেশের মোট এলাকার পরিমাণ, উপরের কোনোটি নয়। লিভিং স্পেস বলতে বোঝায় মানুষের বসবাসের জন্য ব্যবহৃত স্থান, মানুষ যেখানে বসবাস করে সেই বসবাসের জন্য ব্যবহৃত স্থানকে বলা হয় লিভিং স্পেস। মানচিত্রে লিভিং স্পেস বলা হয় মানুষের বসবাসের স্থানকে বোঝাতে। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ম্যাপ এর একটি সুবিধা কি? এর ডাটা স্থায়ী হয়, এটি পরিবর্তন করা যায় না, এটি দ্রুত এবং সহজে আপডেট করা যায়, এটি প্রিন্ট করার জন্য কঠিন। তো ডিজিটাল ম্যাপের একটি সুবিধা হচ্ছে এটি দ্রুত এবং সহজে আপডেট করা যায়। পরবর্তী প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল ম্যাপ এ সাধারণত কোন রং দিয়ে বনভূমি বোঝানো হয়? তো বনভূমি বোঝানো হয় এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ সবুজ রং, সে সবুজ রং দিয়ে আমাদের বনভূমি দেখানো হয়। উত্তর খ, সবুজ রং। পরবর্তী প্রশ্ন, একটি গ্রাফ এর প্রধান উদ্দেশ্য কি? একটি গ্রাফের প্রধান উদ্দেশ্য কি? শুধুমাত্র পাঠ্য ডেটা উপস্থাপন করা, সংখ্যাগত ডেটা দৃশ্যমানভাবে উপস্থাপন করা, একটি স্থানের নাম লেখা, একটি ছবি তোলা, ছবি তৈরি করা। তো সংখ্যাগত ডেটা 1 2 3 4 এগুলিকে দৃশ্যমানভাবে উপস্থাপন করাই এই গ্রাফের কাজ। উত্তর বি বা খ। পরবর্তী প্রশ্ন, শিলার রাসায়নিক আবহবিকারের জন্য কোন খনিজটি সবচেয়ে বেশি সংবেদনশীল? কোয়ার্টাইজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড। রাসায়নিক যে পরিবর্তন, রাসায়নিক আবহবিকার এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে সংবেদনশীল হচ্ছে কি? ফেলসপার। হচ্ছে খ, ফেলসপার। পরবর্তী প্রশ্ন, যে ক্ষয় প্রক্রিয়াটি প্রধানত মরু অঞ্চলে ঘটে বা মরুভূমিতে ঘটে, যেখানে বায়ু দ্বারা শিলার পৃষ্ঠ থেকে সূক্ষ্ম কণা অপসারণ হয়, তার নাম কি? অপসারণ, ডিফ্লেকশন, অ্যাব্রাশন, ঘর্ষণ, অপসারণ, এক্সপ্লোরেশন, নগ্নীভবন, ডেনুজেশন। তো উত্তর হচ্ছে অপসারণ, এক্সপ্লোরেশন। উত্তর অপসরণ বা অপসরণ। উত্তর ক, অপসরণ বা ডিফ্লেকশন। অপসরণ বলা হয়, উত্তর ক হবে ডিফ্লেকশন বা অপসরণ বলা হয়, অপসারণ ও অপসরণ। পরবর্তী প্রশ্ন, সি ফ্লোর স্পিডিং বা সমুদ্র বক্ষের যে সঞ্চালন, এই তত্ত্বটির প্রস্তাব কে করেন? আলফ্রেড ওয়েগনার, হ্যারি হেস, আর্থার হোমস, আলফ্রেড উইলসন বা জি.টি. উইলসন। তো সি ফ্লোর স্পিডিং এই তত্ত্বটির যে প্রদান করেন হ্যারি হেস। উত্তর ক, হ্যারি হেস, বিজ্ঞানী হ্যারি হেস, যা পরে মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের একটি ভিত হয়ে গড়ে ওঠে। তো পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠে যে তরঙ্গ সর্বপ্রথম পৌঁছায় তাদের নাম কি? তার নামটা কি? এস তরঙ্গ, এল তরঙ্গ, পি তরঙ্গ, রোয়াজি তরঙ্গ। হচ্ছে পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ। এই প্রাথমিক তরঙ্গ সর্বপ্রথম পৌঁছায়, তারপরে সেকেন্ডারি তরঙ্গ, তারপরে এল তরঙ্গ বা আর তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, একটি ক্যালডেরা কিসের কারণে গঠিত হয়? ক্যালডেরা কি? যে ভূমিকম্প বলছি, অগ্নুৎপাতের যে পাহাড়, সে পাহাড় চূড়া ধসে গিয়ে বা জ্বালামুখের মুখ ধসে গিয়ে যে একটা অঞ্চল তৈরি হয়, সেই অঞ্চলটিকে বলা হয় মুখ তৈরি হয়, মুখটা বলা হয় ক্যালডেরা। লাভা প্রবাহের দ্বারা তৈরি হয় এটি। আগ্নেয়গিরির শঙ্কু বিস্ফোরণ এবং ধসে যাওয়া তৈরি হয়। ভূমিকম্পের দ্বারা তৈরি হয়, হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা তৈরি হয়। তো আগ্নেয়গিরির শঙ্কু বিস্ফোরণ হয় এবং ধসে গিয়ে বন্ধ হয়ে যায়, বড় একটা খাল তৈরি হয়, সেই খালকে বলা হয় ক্যালডেরা, জ্বালামুখ। তো উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, নদীর পুনর্জীবন লাভের ফলে একটি গঠিত একটি ভূমিরূপ কোনটি? মিয়েন্ডার, প্লাবনভূমি, নদীমঞ্চ, পোলল পাখা। তো রিভার টেরাস বা নদী মঞ্চ তৈরি হয়। উত্তর খ, উত্তর গ, নদী মঞ্চ। নদীর পুনর্জীবন লাভের ফলে ভূমিরূপ কি গঠিত হয়? রিভার টেরাস গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, উইন্ডো বা উভালা কি ধরনের ভূমিরূপের উদাহরণ? উইন্ডো, জানালা বা উভালা এটি কি ধরনের ভূমিরূপ পরিবর্তন? হিমবাহ দ্বারা গঠিত, কাঠ দ্বারা গঠিত, নদী দ্বারা গঠিত, বায়ু দ্বারা গঠিত। তো এটি কাস্ট অঞ্চলে গুহার ছাদ ধসে গিয়ে এই উইন্ডো যে জানালা তৈরি হয় এবং উভালা এটি তৈরি হয়। তো উত্তর হচ্ছে কাঠ দ্বারা গঠিত ভূমিরূপ। উভালা এবং উইন্ডো এগুলি কাঠ দ্বারা গঠিত ভূমিরূপ।
কারেন্ট, ল্যাপিস এগুলি কাঁচ দ্বারা গঠিত ভূমিরূপ। স্ট্যাগলাটাইট, স্ট্যাগলামাইট, গুহা যে স্তম্ভ এগুলি কাঠ দ্বারা গঠিত ভূমিরূপ। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে লবণাক্ত শিলা ভেঙে যায়? লবণাক্ত শিলা কোন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়? জলযোজন, শুল্কমোচন, তুহিন খণ্ডকরণ, কেলাস গঠন। তো কেলাস গঠনের দ্বারা কি করা হয়? লবণাক্ত শিলা ভেঙে যায়। সল্ট ক্রিস্টালাইজেশন, সল্ট লবণের ইংরেজি হচ্ছে সল্ট, তো সল্ট ক্রিস্টালাইজেশন বা কেলাস গঠন, এই কেলাস গঠন দ্বারা কি করা হয়? লবণাক্ত শিলা ভেঙে যায়। পরবর্তী প্রশ্ন, একটি ড্রামলিন কি? ড্রামলিন কি? উল্টো চামচের মধ্যে যে ভূমিরূপ সেটি হচ্ছে ড্রামলিন। তো ড্রামলিন কি? নদীর ক্ষয়জাত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ, বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ, সমুদ্র তরঙ্গে ক্ষয়জাত ভূমিরূপ। হচ্ছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। উল্টো নৌকার মতো এই ড্রামলিন। পরবর্তী প্রশ্ন, অ্যাটল কি ধরনের প্রবাল প্রাচীরের উদাহরণ? তো অ্যাটল কি ধরনের প্রবাল প্রাচীরের উদাহরণ? ফ্রিজিং রিফ, ব্যারিয়ার রিফ, রিং রিফ, উপহ্রদ রিফ। তো অ্যাটল হচ্ছে রিং আকৃতির অ্যাটল, তো রিং রিফ। উত্তর হচ্ছে গো, রিং রিফ। পরবর্তী প্রশ্ন, উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রধান কারণ কি? উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রধান কারণ কি? সূর্যের আকর্ষণ, চাঁদের মধ্যাকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন, বায়ুর চাপ। উপকূলীয় অঞ্চলে হচ্ছে চাঁদের মধ্যাকর্ষণ। উত্তর খ। পরবর্তী প্রশ্ন, উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রধান কারণ, এখানে আমরা বললাম চাঁদের আকর্ষণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্র তলদেশে সাধারণত আর্দ্র ও ঠান্ডা জলের ওপর কোন ওপরের দিকে উঠে যায়? কেন ওপরের দিকে উঠে যায়? তো সমুদ্রের যে তলদেশের যে জল এগুলি সাধারণত আর্দ্র এবং ঠান্ডা জলের ওপর কেন উঠে যায়? উপর দিকে কেন উঠে আসে? বায়ু প্রবাহের কারণে, পৃষ্ঠে জলের নিম্নচাপের কারণে, জলের ঘনত্বের পার্থক্যের কারণে, ভূমিকম্পের কারণে। জলের যে ঘনত্ব, এই জলের ঘনত্বের পার্থক্যের কারণে এটি উঠে আছে। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলের গড় লবণতা কত? 20%, 35% পার থাউজেন্ড বা প্রতি হাজার, 30%, 50% পার থাউজেন্ড। তো যে শূন্য থাউজেন্ডের পর একটা শূন্য আছে সেটা হচ্ছে প্রমিল। তো প্রমিলে মাপা হয় সমুদ্র জলের গড় লবণতা হয় প্রমিলে। তো উত্তর হবে 35 প্রমিল, 35% প্রমিল, বা এখানে 3.5% থাকলে সেটা উত্তর হতো 3.5%। তো সমুদ্র জলের গড় লবণতা হচ্ছে 3.5% বা 35 প্রমিল। পরবর্তী প্রশ্ন, তবে শুধুমাত্র যে আমাদের ডেড সিতে থাকে কত? 100 বা 100 প্রমিল বা 100% পার থাউজেন্ড। পরবর্তী প্রশ্ন, এল নিনো কি? এল নিনো একটি ঠান্ডা সমুদ্র স্রোত, প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত, একটি সামুদ্রিক ঝড়, একটি গভীর সমুদ্রের খাত। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত হলো এল নিনো। তো এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত এবং এর বিপরীত প্রবাহ হচ্ছে লা নিনো। পরবর্তী প্রশ্ন, মহাসাগরের তলদেশে পাওয়া ডায়াটম কি? ডায়াটম এগুলি কি? একটি আগ্নেয় শিলা, ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল, একটি গভীর সমুদ্রের জীব, একটি সমুদ্রের খনিজ। তো ডায়াটাম হচ্ছে সূক্ষ্ম জীব যা সমুদ্রের ওপরে পাওয়া যায়, শৈবাল। তো ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল হচ্ছে ডায়াটাম। তো ডায়াটাম ক্ষুদ্র সামুদ্রিক শৈবালকে ডায়াটাম বলা হয়। পরবর্তী প্রশ্ন, জুপ্লাঙ্কটনের মতো এই ডায়াটাম। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি আয়নিত কণা বা ইনোলাইজড পার্টিকেলস দ্বারা গঠিত এবং রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারে আয়নোস্ফিয়ারে অবস্থিত। তো এই থার্মোস্ফিয়ারে এটি আয়নিত কণা অবস্থিত, এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। উত্তর ঘ, থার্মোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, জেট স্ট্রিম কি? নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু, উচ্চ বায়ুমণ্ডলে একটি দ্রুততম বায়ু প্রবাহ, মেরু অঞ্চলে শীতল বায়ু, মৌসুমী বায়ু প্রবাহ।
তো জেট স্ট্রিম এটি হচ্ছে ঊর্ধ্বতর বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর এবং ট্রপোস্ফিয়ারের ওপর এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে যে দ্রুতগামী একটি বায়ু প্রবাহ, এটা হচ্ছে জেট বা জেট স্ট্রিম বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোরিওলিস বল কিসের সাথে সম্পর্কিত? পৃথিবীর ঘূর্ণন, সূর্যের তাপ, চাঁদের মধ্যাকর্ষণ, মহাসাগরের স্রোত। তো কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। এই পৃথিবীর ঘূর্ণনের ফলে কোরিওলিস বলের প্রভাবে যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে। এস আকৃতি মনে রাখবে সবসময়, যে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে ঘুরে যায় এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে মুড়ে যায়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের বায়ুচাপ বলয়কে শান্ত বলয় বলা হয় বা ডোলড্রাম অঞ্চল বলা হয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরু অঞ্চল বা নিম্নচাপ, মেরু অঞ্চলে উচ্চচাপ। তো ডোলড্রাম বা শান্ত বলয় হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, ডোলড্রাম অঞ্চল উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এখানে নিরক্ষীয় অঞ্চল থেকে, নিম্নচাপ অঞ্চল থেকে এবং মেরু নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু এসে মুখোমুখি হয়, ফলে ডোলড্রাম অঞ্চল তৈরি হয়। বায়ু উপরে উঠে যেয়ে ডোলড্রাম অঞ্চল তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, এল নিনো কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? তো এল নিনো সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরে। তো এটি কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? এটি বৃষ্টিপাত বৃদ্ধি করে, এটি বৃষ্টিপাত হ্রাস করে, এর কোনো প্রভাব নেই, এটি ঘূর্ণিঝড় বৃদ্ধি করে। তো এটি বৃষ্টিপাত বৃদ্ধি করে। উত্তর ক। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মাটিকে পোর্টল্যান্ড সিমেন্টের মতো বলা হয়? পোর্টল্যান্ড সিমেন্ট, সামুদ্রিক যে পোর্ট থাকে সেই পোর্টল্যান্ড সিমেন্টের মতো ধরা হয় কোন মাটিকে? ল্যাটেরাইট মাটি, পলি মাটি, কৃষ্ণময় মৃত্তিকা, মরু মাটি। পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয় পলি মাটিকে। নদী দ্বারা বাহিত যে পলি, সেগুলি সিমেন্টের মতো দেখতে হয় একদম, সেই জন্য পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয় এই পলি মাটিকে। উত্তর খ। পরবর্তী প্রশ্ন, রেগোলিথ কি? মাটির সবচেয়ে উপরের স্তর, শিলা ও মাটির মিশ্রণ, কঠিন শিলার ওপর আলগা পদার্থ স্তর, শুধুমাত্র জৈব পদার্থ। রেগোলিথ হচ্ছে কঠিন শিলার ওপর আলগা পদার্থের স্তর, এটাই রেগোলিথ, যা হোরাইজন সিতে রেগোলিথ জমা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি বাস্তুতন্ত্রের মধ্যে বায়োমাস কি? এটি নির্দিষ্ট সময়ের উৎপাদিত শক্তি, এটি নির্দিষ্ট স্থানে জীবের মোট ভর, জীবের মধ্যে খাদ্যের স্থানান্তর, একটি নির্দিষ্ট অঞ্চলের মোট জল। তো বায়োমাস হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের জীবের মোট ভরকে বায়োমাস বলা হয়। তো বাস্তুতন্ত্রের বায়োমাস হলো একটি নির্দিষ্ট স্থানে জীবের মোট ভর, এটাকে বায়োমাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানব উন্নয়ন সূচক HDI কিসের পরিমাপ, কি পরিমাপ করে? শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি, শুধু সাক্ষরতার বৃদ্ধি করা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান নির্ণয় করা হয়, মোট জনসংখ্যা নির্ণয় করে। মানব উন্নয়ন সূচক এটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রা এই তিনটেই পরিমাপ করা হয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রা পরিমাপ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে খারিফ ও রবি উভয় ফসলের জন্য পরিচিত? খারিফ ফসল হয় এবং রবি ফসল হয়। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট। তো খারিফ ফসল ধান এবং রবি ফসল গম। তো ধান ও গম উভয় কোথায় বেশি হয়? পাঞ্জাব। মানে যদি আমাদের উত্তরপ্রদেশ থাকতো তো উত্তরপ্রদেশ রাজ্য উত্তর হতো, কিন্তু এখানে পাঞ্জাব রয়েছে সেহেতু পাঞ্জাব উত্তর হবে, পাঞ্জাব গো। পরবর্তী ডিমা পারক নামক যে নদী, কোন ধরনের নদী ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রবাহিত হয়? এই ডিমা পারক নদী নামক একটি নদী আছে, সেটি কোন ধরনের ধারা? এই ধারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবাহিত। সমান্তরাল ধারা, অনুগামী ধারা, বিপদগামী ধারা, উলম্ব ধারা। তো হচ্ছে বিপদগামী ধারা। কোনো একটি নদী প্রবাহিত হলে সেই নদীপথ বিপদগামী হলে তাকে বিপদগামী ধারা বলা হয়। তো বিপদগামী ধারা হচ্ছে এই ডিমা পারক নদী। উত্তর গো। পরবর্তী প্রশ্ন, বিপদগামী ধারা হলো এমন একটি নদী ধারা যা ভূ স্তরের ভূত্বকের গঠন অনুসরণ করে না, ভূত্বকের যে গঠন সেটি অনুসরণ করে না।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের অনেক নদী এটি অনুসরণ করে না, যেমন হিমালয় পর্বতকে কেটে সেটি নেমে আসে। তো এটা বিপদগামী ধারা এই যে উত্তর পূর্বাঞ্চলে রয়েছে, যেমন আসাম, আমাদের অরুণাচল প্রদেশ, এগুলিতে যে নদীগুলো প্রবাহিত হয় সেগুলি বিপদগামী ধারা অবধি প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সুনামি সতর্কীকরণ কেন্দ্র, ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় এই সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত? অগ্রিম যে সতর্কতা যায় সুনামি সতর্কতা, সেটি কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। তো সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। উত্তর ঘ, হায়দ্রাবাদে সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত। হায়দ্রাবাদ জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার অফ ওশিয়ান ইনফরমেশন অ্যান্ড সার্ভিস, এটি হায়দ্রাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল বা আইওডি এটা কি? ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল এটা কি? তো ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল আরব সাগরের একটি সামুদ্রিক ঝড়, ভারত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রার একটি পরিবর্তনশীল প্যাটার্ন, বঙ্গোপসাগরের একটি সামুদ্রিক স্রোত, ভারতীয় উপকূলের একটি প্রাকৃতিক দুর্যোগ। তো ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল বা আইওডি এটি হচ্ছে ভারত মহাসাগরের পৃষ্ঠে তাপমাত্রার একটি পরিবর্তনশীল প্যাটার্ন। উত্তর খ, ভারত মহাসাগরের পৃষ্ঠে তাপমাত্রার একটি পরিবর্তনশীল প্যাটার্ন, এটি ইন্ডিয়ান ওশেনিক ডাইপোল। এটি জলবায়ু চক্র, যেখানে ভারতের মহাসাগরের পূর্ব ও পশ্চিম অংশের ভূপৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য এটি দেখা যায়, যা ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। ইন্ডিয়ান ওশেনিক ডাইপোল। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের শর্টল্যান্ড ক্যানেল কোথায় অবস্থিত? শর্টল্যান্ড ক্যানেল গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। তো শর্টল্যান্ড ক্যানেল এটি হচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থিত, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেই কলকাতায় পৌঁছাতে গেলে শর্টল্যান্ড ক্যানেলের দ্বারা কলকাতায় পৌঁছায়, যেমন হুগলি নদীর দ্বারা। উত্তর হচ্ছে গো, পশ্চিমবঙ্গের শর্টল্যান্ড ক্যানেল হলো পশ্চিমবঙ্গের কলকাতাতে প্রবেশদ্বার, এরপর কলকাতার প্রবেশপথ যা হুগলি নদীর তীরে অবস্থিত, শর্টল্যান্ড ক্যানেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে লাকাডাইক, মিনিকয় এবং আমিনদ্বীপ দ্বীপপুঞ্জর এই প্রশাসনিক কেন্দ্র রয়েছে? তো কোন রাজ্যে রয়েছে লাকাডাইক, মিনিকয় এবং আমিনদ্বীপ দ্বীপপুঞ্জর এর প্রশাসনিক কেন্দ্র? তামিলনাড়ুতে, কেরালায়, লাক্ষাদ্বীপে, কর্ণাটক। তো হচ্ছে লাক্ষাদ্বীপ, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে এর প্রশাসনিক কেন্দ্র রয়েছে লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপ, লাকাডাইক, মিনিকয় এবং আমিনদ্বীপ দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপের একটি অংশ, যা লাক্ষাদ্বীপের সম্মিলিতভাবে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি মানচিত্রে কনফর্মাল অভিক্ষেপ কি সংরক্ষণ করে রাখে? ক্ষেত্রফল, আকৃতি, দূরত্ব, দিক। তো কনফর্মাল সংরক্ষণ হচ্ছে একটি ক্ষেত্রফল সংরক্ষণ করে রাখে, এর ক্ষেত্রফল। উত্তর ক, ক্ষেত্রফল। উত্তর খ, আকৃতি। তো কনফর্মাল অভিক্ষেপ হলো এমন একটি অভিক্ষেপ যা ছোট এলাকায় আকৃতি, যেমন কোণ, আকৃতি এবং কোণ স্বাভাবিক সঠিক নিয়মে সংরক্ষণ রাখে এই কনফর্মাল অভিক্ষেপ। পরবর্তী প্রশ্ন, আইসোলাইন রেখা কিসের প্রতিনিধিত্ব করে? আইসোহেলাইন রেখা কিসের প্রতিনিধিত্ব করে? একটি একই তাপমাত্রা, একই লবণতা, একই চাপ, একই উচ্চতা। তো আইসোহেলাইন বা সিলাইন বলা হয় কিসের? লবণতা। তো একই লবণতাযুক্ত স্থান, এগুলিকে আইসোহেলাইন রেখা দ্বারা যুক্ত করা হয়। তো একই লবণতা প্রতিনিধিত্ব করে, একই লবণতা। তো একই লবণতা আইসোহেলাইন হলো মানচিত্রে আঁকা একটি রেখা যা একই লবণতাযুক্ত স্থানকে যুক্ত করে। পরবর্তী প্রশ্ন, একটি মানচিত্রে স্কেল যদি 1:50,000 হয় তার মানে কি? 1 সেমি মানচিত্রে 50,000 মিটার বাস্তব দূরত্ব, 1 সেমি মানচিত্রে 50,000 কিলোমিটার বাস্তব দূরত্ব, 1 সেমি মানচিত্রে 50,000 সেমি বাস্তব দূরত্ব, 1 সেমি মানচিত্রে 50,000 কিলোমিটার বাস্তব দূরত্ব। তো উত্তর হচ্ছে 1 সেমি মানচিত্র হবে 1 সেমি, বাস্তব দূরত্ব হবে 50,000 সেমি। তো 1:50,000 এর মানে হচ্ছে 1 সেমি মানচিত্রে 50,000 সেমি বাস্তবে। পরবর্তী প্রশ্ন, কোনটি হাইড্রোগ্রাফ কি? একটি হাইড্রোগ্রাফ কি? বৃষ্টিপাত ও তাপমাত্রা দেখায়, বৃষ্টিপাত ও আপেক্ষিক আর্দ্রতা দেখায়, বৃষ্টিপাত ও নদীর প্রবাহ দেখায়, বৃষ্টিপাত ও ভূমির ঢাল দেখায়। তো
তো বৃষ্টিপাত এবং আপেক্ষিক আর্দ্রতা, এই বৃষ্টিপাত এবং আপেক্ষিক আর্দ্রতা দেখায় হাইড্রোগ্রাফের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, রিমোট সেন্সিং কি? রিমোট সেন্সিং হাতে আঁকা মানচিত্র তৈরি করা, সরাসরি যোগ ছাড়া তথ্য সংগ্রহ করা, মাটি থেকে নমুনা সংগ্রহ করা, আবহাওয়া পূর্বাভাস দেওয়া। সরাসরি যোগ ছাড়াই তথ্য সংগ্রহ। রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং বিভিন্ন কাজে লাগে। আমরা যে দূর পৃথিবী থেকে অন্যান্য যে বস্তুগুলোকে দেখি, বৃহস্পতি হোক, অন্যান্য স্টার হোক, সেঞ্চুরি হোক, প্রক্সিমা সেঞ্চুরি হোক, আমাদের সূর্য হোক, সেগুলোকে কীভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করি? রিমোট সেন্সিংয়ের দ্বারা। আমরা যোগাযোগ ছাড়া সেখানে না গিয়ে সেখানটার তথ্য সংগ্রহ করতে পারি এই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, একটি মানচিত্রে কন্ট্যুর ইন্টারভ্যাল কি? কন্ট্যুর ইন্টারভ্যাল মানে কি? দুটি কন্ট্যুর লাইনের মধ্যবর্তী দূরত্ব, দুটি কন্ট্যুর লাইনের মধ্যবর্তী উচ্চতার পার্থক্য, একটি কন্ট্যুর লাইনের দৈর্ঘ্য, একটি কন্ট্যুর লাইনের বক্রতা। দুটি কন্ট্যুর লাইনের মধ্যে মধ্যবর্তী যে উচ্চতা, সেই উচ্চতার পার্থক্য হচ্ছে কন্ট্যুর ইন্টারভ্যাল। উত্তর খ। পরবর্তী প্রশ্ন, কোন মানচিত্রে ক্যাডেস্ট্রাল ম্যাপ বা ক্যাডেস্ট্রাল ম্যাপ নামে পরিচিত? কোন মানচিত্রটি ক্যাডেস্ট্রাল ম্যাপ? এই ক্যাডেস্ট্রাল ম্যাপ কি? তো ক্যাডেস্ট্রাল ম্যাপ হলো আমাদের যে ভূমি, আমাদের আমিন আছে, সেই আমিনে যে মাপ নেয়, যে জমি জায়গা মাপ নেয়, সেগুলি হচ্ছে ক্যাডেস্ট্রাল ম্যাপ। এটি রাজনৈতিক ম্যাপ, ব্যক্তিগত সম্পত্তির সীমানা ম্যাপ, কৃষি এলাকার মানচিত্র, জলবায়ু মানচিত্র। তো ব্যক্তিগত সম্পত্তির সীমানা, আমাদের যে আমিন আছে মাপতে, বাড়িঘর, জমি জায়গা, সেগুলি হচ্ছে ক্যাডেস্ট্রাল ম্যাপ। উত্তর খ। ব্যক্তিগত সীমানা ক্যাডাস্ট্রাল ম্যাপ হলো একটি বড় স্কেল যা সম্পত্তির মালিকানা ইত্যাদি সীমানা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি কোরোপ্লেট ম্যাপ, কোরোপাথ ম্যাপ কি দেখানো হলে কি বোঝানো হয়? সমান উচ্চতা বোঝানো হয়, একটি নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার ঘনত্ব বোঝানো হয়, নদীর প্রবাহ বোঝানো হয়, বায়ুর প্রবাহ বোঝানো হয়। তো হচ্ছে কোরোপাথ, এটি রং ব্যবহার করা হয়। তো রঙের গভীরতা অনুযায়ী এই যে ঘনত্ব, একটি এলাকার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বোঝায়। তো জনসংখ্যার ঘনত্ব যত বেশি হবে, যে রং, সে রঙের ডিপ যত গাঢ় সবচেয়ে বেশি হবে। তো রঙের দ্বারা এই কোরোপাথ ম্যাপ ব্যবহার করা হয়। তো একটি নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ঘনত্ব দেখাতে এই কোরোপাথ ম্যাপ ব্যবহার করা হয় বা বোঝানো হয়। এই ছিল আমাদের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও। ধন্যবাদ।